সত্যি বলেছে? হ্যাঁ, আপনি তো সব সত্যিই বলেন। জি ম্যাডাম। ঘুমাবো আমি। উৎস রূপকথাকে ছেড়ে বলল। যাও। রূপকথা জিজ্ঞেস করল। আপনি ঘুমাবেন না? আসছে। আসছি মানে? এখন গেলে কি সমস্যা? থামো, যাচ্ছে। উৎস রূপকথার হাত ধরে রুমে চলে আসলো। রুমে এসে রূপকথা বলল। আমার কিছু কেনাকাটা করা লাগবে। কালকে সন্ধ্যায় বের হইতে হবে। ঠিক আছে। এ বলে রূপকথা ধপাস করে বিছানায় শুয়ে গায়ে কমফোর্টার জড়িয়ে নিল। উৎস সেদিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর উৎস ফ্রেশ হয়ে এসে রূপকথার পাশে শুয়ে তাকে বুকে টেনে নিল। রূপকথা উৎসের বুকে মাথা রেখে জিজ্ঞেস করল। পরশু যে দাওয়াত আছে বললেন, ওখানে আমি না গেলে হয় না? কেন যাবে না কেন? আমার লজ্জা লাগছে। উৎস জিজ্ঞেস করল। কিসের লজ্জা? ওই যে আপনার বন্ধুরা জিজ্ঞেস করেছে আমি আমি কি তার কাটা দিয়ে দাঁত মাজি নাকি। আরে এটা নিয়ে তো লজ্জা পেতে হবে না, ওরা কিছু বলবে না। যদি আমাকে নিয়ে মজা নেয়? উৎস চোখ বন্ধ করে বলল। মজা নেবে না, আর নিলে আমি আছি তো। এখন ঘুমাও, আমারও ঘুম আসছে। রূপকথার মনে অন্যরকম একটা অনুভূতি জাগানোর জন্য উৎস আমি আসি তো এই একটা কথাই যথেষ্ট ছিল। রূপকথা কিছুক্ষণ উৎসকে নিয়ে আকাশ কুসুম ভাবল। এরপর আচমকা জিজ্ঞেস করল। জাওয়াদ সাহেব ভালোবাসেন আমায়? অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও উৎসর থেকে কোনো উত্তর না পেয়ে রূপকথা তার দিকে তাকালো। তাকিয়ে ভীষণভাবে হতাশ হলো, কারণ উৎস ঘুমিয়ে পড়েছে। উৎসের ঘুমন্ত মুখটা দেখে রূপকথার রাগ হওয়ার পরিবর্তে মায়া হলো। বলল। ক্লান্ত ছিল হয়তো, তাই ঘুমিয়ে পড়েছে। এরপর কিছুক্ষণ উৎসর দিকে চুপচাপ তাকিয়ে থেকে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। উৎসকে নিয়ে ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই রূপকথাও ঘুমিয়ে পড়ল। সকাল 10টায় আশা বেগম আর ফারুক সাহেব চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার আগে রূপকথাকে অনেকগুলো উপদেশ দিয়ে গেল। রূপকথার সব উপদেশ মনোযোগ সহকারে শুনল। তাদের আশ্বস্ত করে বলল। মাত্র 2 দিনেরই তো ব্যাপার, এত দুশ্চিন্তা কেন করছেন? আপনারা নিশ্চিন্তে যান, এত টেনশন করতে হবে না। তুমি রান্না জানো না, এটাই তো বড় টেনশন। রূপকথা মন খারাপ করে বলল। এবার শিখে নেব। ফারুক সাহেব উৎসকে বলল। সার্ভেন্টরা সবাই ছুটিতে, মনে রাখবে বাসায় শুধু তুমি আর রূপকথা আছো, তাই খবরদার ওকে রেখে ভুলেও বাইরে কোথাও যাবে না। ঠিক আছে, এত চিন্তা করতে হবে না। এবার আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ুন। ড্রাইভার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এরপর দুজন বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। তারা যেতেই রূপকথা মেন দরজা লাগিয়ে লিভিং রুমে বসে বলল। পুরো বাসা কেমন খালি খালি লাগছে। উৎস তার পাশে বসে বলল। তা তো লাগছে। দূর, ভালো লাগছে না। একা একা কি করব বুঝতে পারছি না। কি করবে মানে? পড়তে বসো। পড়ালেখা তো একদম লাটে তুলে দিয়েছ। রূপকথা ভ্রু কুঁচকে বলল। এতক্ষণে কি পড়তে বসবো? তাহলে কি করবে? রূপকথা উঠে কিচেনের উদ্দেশ্যে হাঁটা ধরল। রান্না করব। উৎস তড়িৎ গতিতে উঠে পেছন থেকে রূপকথার হাত টেনে ধরল। বলল। কোনো দরকার নেই। আরে দরকার আছে, আমাকে রান্না শিখতে হবে। কোথাও পুরো টুরে গেলে তখন কি করবে? আরে সমস্যা নেই, রান্না শিখতে গেলে তো এমন একটু একটু পড়বেই। তার মানে কি তুমি ঠিক করে নিয়েছো রিঙ্কের বিয়েতে বড় হাত নিয়ে যাবে? আরে কিচ্ছু হবে না আমার। আপনি আগে থেকে এত শিওর হয়ে যাচ্ছেন কেন আমার হাত পড়বে? বিশ্বাস আছে। রূপকথা রাগ হওয়ার ভান করে বলল। হাত ছাড়েন বাবুর আব্বু, তরকারি পড়ে যাচ্ছে। রূপকথার এমন কথা শুনে উৎস অটোমেটিক তার হাত ছেড়ে দিল। কি বললো এই মেয়ে? মাথা ঠিক আছে নাকি শীতে পাগল হয়ে গেছে? উৎস হাত ছাড়তেই রূপকথা কিচেনে চলে গেল। যেতে যেতে বলল। একটু মজা করলাম। বাই দ্য ওয়ে, কি খাবেন, কি রান্না করব? যা মনে চাই করো। ওকে। রূপকথা কিচেনে গিয়ে কথায় কি আছে সবটা ভালো করে একবার দেখে নিল। এরপর উৎসকে ডেকে বলল। আমার ফোনটা এনে দিন। উৎস জিজ্ঞেস করল। কোথায় রেখেছো? রুমেই আছে, আমি তো সকাল থেকে এখনো দৌড়িনি। আচ্ছা, আনবো। কিন্তু তার আগে বলো, তুমি এখন ফোন দিয়ে কি করবে? কি করব মানে? ইউটিউব দেখে রান্না করব। কি রান্না করবে? বিরিয়ানি। উৎস রূপকথার এক হাত নিজের হাতের মুঠোয় এনে অনুরোধের স্বরে বলল। বাদ দাও না প্লিজ। কেন বাদ দিব? তার থেকে ভালো তুমি কি খাবে বলো, আমি অনলাইনে অর্ডার করছি। না না না, আজকে আপনাকে আমার রান্না করা খাবারই খেতে হবে।
অন্যদিন খাবো, প্রমিস। না, আজকেই। কিছু হয়ে গেলে তখন কি করবে? কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন। উৎস এবার মুখ গম্ভীর করে ধমক দিয়ে বলল, সবসময় জেদ ভালো লাগে না। আমার একটা কথা শোনো না তুমি, সবসময় নিজের কথাই উঁচুতে রাখো। রূপকথা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। উৎস তার হাত ছেড়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না, সোজা রুমে যাবে। উৎস হাত ছাড়তেই রূপকথার রুমে চলে গেল। উৎস সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আল্লাহ, কি দিলে এটা? এত ঘাট থেকে মানুষ কিভাবে হয়? অন্যদিকে রূপকথা মন খারাপ করে রুমে এসে গায়ে কমফোর্টার জড়িয়ে শুয়ে পড়ল। এরপর নিজেই বলল, লোকটা সবসময় আমার সঙ্গে এমন করে, ধুর, আর কথাই বলবো না আমি। একটু পর উৎস রুমে এসে দেখে রূপকথা নাক মুখ ঢেকে কমফোর্টার জড়িয়ে শুয়ে আছে। উৎস গিয়ে রূপকথার পাশে বসলো, বলল, কেন শুধু শুধু আমাকে রাগিয়ে দিয়ে বকা খাও? রূপকথার কোনো সারা শব্দ নেই। উৎস বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না, ওঠো। উৎস অনেকক্ষণ অপেক্ষা করেও যখন রূপকথার কোনো সারা শব্দ পেল না, তখন কম্পিউটারের এক সাইড উঠিয়ে সেও রূপকথার সঙ্গে লেগে শুয়ে পড়ল। রূপকথাকে পেছন থেকে জড়িয়ে ধরে উন্মুক্ত ঘাড়ে চুমু খেয়ে বলল, সরি সরি সরি। রূপকথা তাকে নিজের থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু এক চুলও সরাতে পারল না। রূপকথা ব্যর্থ চেষ্টা দেখে উৎস বলল, আমি নিজ থেকে না আসলে তোমার সাধ্য নেই আমাকে সরানোর। রূপকথা কিছু বলল না। উৎস রূপকথার উপর দিয়ে তার অন্য পাশে চলে গেল। মুহূর্তের ব্যবধানে উৎসকে নিজের সামনে দেখে কিছুটা চমকালো রূপকথা, বলল, বানরের মতো এত লাফালাফি কেন করছেন? সরি। নাটক না করে সরুন তো সামনে থেকে। নাটক না, সত্যি আমি সরি। রূপকথা কিছু বলল না, উল্টো রাগ দেখিয়ে অন্যদিকে ঘুরে যেতে চাইল, তবে পারল না। উৎস বাধা দিল। এতে রূপকথা তেজ দেখিয়ে বলল, অশান্তি লাগছে, ছাড়ুন আমায়। এ কথার পিঠে উৎস কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে রইল। এরপর তার বক্ষে মুখ গুজে বলল, শুধু শুধু রাগ করো। রূপকথা উৎসকে নিজের কাছ থেকে সরাতে চেয়ে বলল, কিসের রাগ? কোনো রাগ নেই আমার। তাহলে মুখটা এমন করে রেখেছো কেন? কেমন করে রেখেছি? আমার মতো কেমন গম্ভীর করে রেখেছো? নিজে অমন ওভাবে থাকলে দোষ নেই, শুধু আমি থাকলেই দোষ। আচ্ছা। কি আচ্ছা? মেজাজটাই খারাপ করে দিলেন। আর জীবনে রান্নাই করব না আমি। আচ্ছা। আর একবার আচ্ছা বলে ঠোঁট সেলাই করে দেব। উৎস কিছু বলল না, রূপকথাই বলল, আমার সব কিছুতেই শুধু ধমক ধমক আর ধমক। উৎস রূপকথার বুক থেকে মুখ তুলে গম্ভীর মুখে জিজ্ঞেস করল, এতে কি তুমি বিরক্ত বোধ করছো? তো করব না? উৎস আর কিছু বলল না, রূপকথাকে ছেড়ে অন্য রুমে চলে গেল। উৎসের এমন আচরণ দেখে রূপকথা বুঝতে পারল না উৎস রেগে গেল নাকি এভাবে চলে গেল কেন। উৎস নিজেদের রুম থেকে বেরিয়ে স্টাডি রুমে চলে গেল। একটু পরই তার ভিডিও কনফারেন্সের একটি মিটিং আছে। বেমালুন ভুলেই গিয়েছিল। ভাগ্যিস এখন মনে পড়ল, না হলে বড্ড দেরি হয়ে যেত। উৎস স্টাডির রুমে বসে সাদিককে কল দিল। কল রিসিভ হতেই উৎস জিজ্ঞেস করল, মিটিং রুমে সবাই উপস্থিত হয়েছে? জি স্যার। ওকে, আমি জয়েন করছি। এরপরই উৎস মিটিংয়ে জয়েন করলো। সে জয়েন হতেই মিটিং শুরু হলো। উৎস একটা বিষয়ে সবার কাছ থেকে মতামত চাইল। পরপরই সবাই একে একে নিজেদের মতামত দেওয়া শুরু করলো। উৎস চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসে সবার মতামত শুনতে লাগলো। উৎস ওভাবে চলে যাওয়াতে রূপকথার মন খসখস করছে। নিজেই বলল, যাই উঠি। লোকটা কোথায় গেল দেখি। রাগটা করলো কিনা আল্লাহই জানে। ধুর, আমিও না। ওইভাবে কেন যে বলতে গেলাম। এসব বলতে বলতে রূপকথা উঠে অন্যটা ঠিক করে রুম থেকে বের হলো। প্রথমেই নিচে গিয়ে দেখলো মেন দরজা বন্ধ। বুঝলো উৎস বাসায় আছে, বাইরে কথাও যায়নি। এরপরই রূপকথা কি মনে করে যেন স্টাডি রুমে চলে গেল। উকি মেরে দেখলো উৎস ভেতরেই আছে। গম্ভীর মুখে চেয়ারে হেলান দিয়ে বসে খুব মনোযোগ সহকারে ল্যাপটপে কিছু দেখছে। রূপকথা কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইল। উৎসের গম্ভীর মুখটা দেখে তার ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। যদি ধমক দেয়। রূপকথা অনেক ভেবে পা টিপে টিপে উৎসের দিকে হাঁটা ধরল। উৎস সবার কথা শুনতে এতটাই মগ্ন ছিল যে রূপকথা যে তার দিকেই আসছে সেদিকে তার হুঁশ নেই। রূপকথা উৎসের পাশে গিয়ে তার মুখটা নিজের দিকে ঘোরালো।
পাশের রূপকথাকে দেখে চমকে উঠল উৎস। তড়িৎ গতিতে মিটিং থেকে বেরিয়ে ল্যাপটপের শাটার নামিয়ে দিল। এরপর কান থেকে ব্লুটুথ হেডফোন খুলে বলল। মিটিংয়ে আমি। সঙ্গে সঙ্গে রূপকথা উৎসর থেকে দূরে সরে গেল, বলল। সরি সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনি মিটিং শেষ করুন, আমি পরে আসছি। এ কথা বলে রূপকথা স্টাডি রুম থেকে চলে আসতে চাইলে উৎস পেছন থেকে তার হাত টেনে তাকে নিজের কোলে বসিয়ে দিল। এরপর ঘাড়ে মুখ গুজে ঘোর লাগা কণ্ঠে বলল। নাইস স্মেল। পরক্ষণেই স্বাভাবিক কণ্ঠে বলল। কি বলতে এসছিলে সেটা বলো আগে। আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন? আমি সত্যিই সরি। কি বলতে কি বলেছি বুঝতে পারিনি। কথা সামান্য নয়, কথার ওজন অনেক, তাই ওজন বুঝে কথা বলতে হয়। এত কথা বুঝি না। আমি আপনাকে মাফ করে দিয়েছি, তাই আপনাকেও আমায় মাফ করে দিতে হবে। ঠিক আছে। কি ঠিক আছে? যা ঠিক নেই ভেবে স্টাডি রুমে ছুটে এসছো। রূপকথা নিজের ঘাড় থেকে উৎসের মাথাটা সরিয়ে নিজেই উৎসের ঘাড়ে মুখ রেখে বলল। আপনি এত ভালো কেন? আল্লাহ বানিয়েছে। এরপর উৎসের চাপ দাড়িতে হাত বুলিয়ে রূপকথা জিজ্ঞেস করল। আচ্ছা, আপনার দাড়ি পাকছে না কেন? দাড়ি পাকার বয়স হয়নি তাই। বুড়ো হয়ে যাচ্ছেন, তাও বলেন বয়স হয়নি। আমাকে বড় বানানোর জন্য দেখছি উঠে পড়ে লেগেছ। তা কখন বললাম? আমি তো আরো বেশি বেশি দোয়া করি আপনি যেন জীবনেও বুড়ো না হন। এ কথার পিঠে উৎস হাসলো, মন খুলে হাসলো, হাসি থামিয়ে বলল। ইয়া আল্লাহ, আমার কি সৌভাগ্য, আমার বউ আমার জন্য দোয়া করতেছে আমি যেন জীবনে বড় না হই। মাঝে মধ্যে চিন্তা করি জানেন, আপনি কতটা লাকি যে আমার মতো এত সুইট কিউট একটা বউ পেয়েছেন। ও আচ্ছা। হুম। উৎস কিছু বলতে যাবে এমন সময় তার ফোনে কল আসলো। উৎস ফোন হাতে নিয়ে বলল। দারোয়ান কল দিল কেন হঠাৎ? রিসিভ করেন, কি বলে শুনেন। উৎস ফোন রিসিভ করতেই ওপাশ থেকে দারোয়ান বলল। আসসালামু আলাইকুম স্যার, একটা পার্সেল এসেছে। উৎস বুঝতে পারছে না কিসের পার্সেল এসেছে, কারণ সে তো কিছু অর্ডার করেনি, তাই জিজ্ঞেস করলো। পার্সেল কার নামে এসছে? আপনার নামে পার্সেল এসেছে স্যার। আমি তো কিছু অর্ডার করিনি। পরক্ষণেই আবারও রূপকথার দিকে তাকিয়ে দারোয়ানকে বলল। আচ্ছা ওয়েট। এরপর রূপকথাকে জিজ্ঞেস করলো। তুমি কি কিছু অর্ডার করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি তো, আল্লাহ বেমালুম ভুলে গিয়েছিলাম। উৎস জিজ্ঞেস করলো। কি অর্ডার করেছো? একটা দোলনা। কত টাকা? ডেলিভারি চার্জ সহ 9,000 টাকা। আচ্ছা। এরপর গার্ডকে বলল। 9,000 টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করে বাসায় দিয়েছ। উৎস কল কেটে রূপকথাকে বলল। দোলনা অর্ডার করেছো, আমাকে বলনি কেন? ভুলে গিয়েছিলাম তো, কিভাবে বলবো। 9,000 টাকা দিয়ে কি এমন দোলনা অর্ডার করেছো তুমি? সারপ্রাইজ, আসলে দেখবেন। ঠিক আছে। রূপকথা জিজ্ঞেস করলো। খাবার অর্ডার করেছেন? না, একটু পর করবো। রাতে কি বাইরে খাবো? হুম। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ শুনে রূপকথা উৎসের কোল থেকে উঠে দাঁড়ালো, বলল। উঠুন উঠুন, তাড়াতাড়ি যান। যাচ্ছি, তুমি এসো দেখি কেমন দোলনা অর্ডার করেছো। উৎস গিয়ে মেন দরজা খুলতেই দেখে দারোয়ান বড়সড় একটা পার্সেল হাতে দাঁড়িয়ে আছে। উৎসকে দেখে তার হাতে পার্সেলটা দিয়ে দারোয়ান চলে গেল। উৎস হাতে থাকা বড়সড় ভারী পার্সেলটার দিকে একবার কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রূপকথাকে বলল। দরজা লেগে লিভিং রুমে এসো। রূপকথা মেন দরজা লাগিয়ে উৎসের পেছন পেছন লিভিং রুমে চলে গেল। উৎস পার্সেলটা রেখে রীতিমতো হাঁপাতে লাগলো, বলল। আমি বুঝতেছি না, তুমি কি আসলে দোলনা অর্ডার করেছো? ওয়েট ওয়েট, আমি কাঁচি আনছি, আপনি খুলেই দেখবেন। এ কথা বলে এক দৌড়ে রূপকথা নিজের রুমের থেকে একটা কাঁচি নিয়ে আসলো। এরপর কাঁচিটা উৎসের হাতে দিয়ে বলল। নিন, তাড়াতাড়ি কাটুন। উৎস রূপকথার হাত থেকে কাঁচিটা নিয়ে পার্সেলটা কাটতে লাগলো। এরপরই আস্তে আস্তে তার সামনে দৃশ্যমান হলো দোলনার বিভিন্ন পার্ট। দেখেই বোঝা যাচ্ছে বড় সড়ো দোলনা হবে। উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো। এটা তো দেখছি বিছানার সমান, এত বড় দোলনা কোথায় সেট করবে তুমি? কেন, আমাদের রুমে কোনো সমস্যা হবে? না, কি সমস্যা হবে এমনি জিজ্ঞেস করছিলাম, কিন্তু এত বড় দোলনা হঠাৎ কি মনে করে অর্ডার করলে? অনেক দিনের ইচ্ছে ছিল, তাই আমি তো ঠিক করে নিয়েছি এটাতে বসে আমরা দুজন কফি খেতে খেতে গল্প করব। ঠিক আছে, সব হবে। আগে তুমি গিয়ে শাওয়ার নিয়ে নাও, ততক্ষণে আমি দোলনাটা সেট করি। একা পারবেন? পারবো, যাও। উৎস রূপকথাকে শাওয়ারে পাঠিয়ে সবার আগে ফুড পান্ডায় খাবার অর্ডার করলো।
এরপর দোলনার পাটগুলো নিয়ে নিজের রুমে চলে গেল। উৎস রুমে এক কোণায় দোলনাটা সেট করলো। অলিভ আর ব্রাউন সেটের দোলনাটা রুমের সৌন্দর্য আরেকটু বাড়িয়ে তুলেছে। উৎস মনে মনে বলল, এই মেয়েটার ছোট ছোট ইচ্ছেগুলি এখন আমার পৃথিবী, আর সেই পৃথিবীর যত্ন নেওয়া এখন আমার দায়িত্ব। রূপকথা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে উৎস দোলনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দোলনা সেট হয়ে গেছে দেখে রূপকথা এক দৌড়ে গিয়ে দোলনায় ঝাঁপিয়ে পড়ল, বলল, ও আল্লাহ, কি সফট, কি তুলতুলে, কি আরাম। বেশি আরাম? হ্যাঁ ভাই। উৎস বিস্ময় মুখে বলল। কি? রূপকথা বুঝলো সে ভুল বলে ফেলেছে, তাই ম্যানেজ করতে তাড়াতাড়ি দিয়ে বলল, কই কি, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে আসুন, খিদে লেগে গেছে আমার। উৎস জিজ্ঞেস করল। একটু আগে কি বললে তুমি? রূপকথা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কিছু বলিনি তো। তুমি শিওর কিছু বলোনি? হুম। আমি যে শুনলাম তুমি ভাই বলেছ। আরে না, কই ভাই বলেছি। আপনি কি শুনেছেন কে জানে। আমি বধির না। বধির হলেও হতে পারেন, বয়স তো আর কম হয়নি আর। উৎস আর কিছু না বলে জামা কাপড় নিয়ে শাওয়ার নিতে চলে গেল। উৎস যেতেই রূপকথা নিজের মাথায় নিজেই চাপড় মেরে বলল, ধুর রূপকথা, তুইও না, নিজের আপন স্বামীকে কেউ ভাই ডাকে। এরপর রূপকথা মাথা থেকে টাওয়ালটা খুলে চুলগুলো মুছে টাওয়ালটা বিছানায় রাখলো। এরপর ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের যত্ন নিতে লাগলো। কিছুক্ষণ পর উৎস শাওয়ার নিয়ে রুমে এসে দেখে রূপকথা ভেজা টাওয়ালটা বিছানায় রেখে দিয়েছে। উৎস ভ্রু কুঁচকে বলল, তোমাকে কতদিন বলেছে বিছানায় ভেজা টাওয়াল না রাখতে? রূপকথা বারান্দায় বসে রোদ পোহাচ্ছিল। উৎসর গলা শুনে বলল, ভুলে রেখে দিয়েছি, আপনি আসার সময় নিয়ে আসুন, আমি রোদে মেলে দিচ্ছি। উৎসর টাওয়ালটা এনে বারান্দায় মেলে দিল, বলল, এত অগোছালো হলে চলবে? কেন চলবে না? এই অগোছলো আমিটাকে গুছিয়ে দেওয়ার জন্য তো আপনি আছেন। কিন্তু আমি তো সারা জীবন থাকবো না। আমিও থাকবো না। উৎস আর কিছু বলল না, চুপচাপ রূপকথার পাশে বসলো। এরপর বারান্দার থেকে ড্রেসিং টেবিলের সামনে কিছু প্রসাধনীকের দিকে ইশারা করে বলল, ওগুলো একটু এনে দেবে? আমার রুমে যেতে ইচ্ছে করছে না। রূপকথা উঠে বিনা বাক্যে রুমে চলে গেল। একটু পর ফিরে আসলো হাতে লোশন ক্রিম সহ উৎসের প্রতিদিন যা যা গায়ে মাখে তাই কিছু নিয়ে। জিনিসগুলো এনে দোলনায় রেখে জিজ্ঞেস করলো, লাগিয়ে দিই? দেবে? দিলে দাও। এরপরই রূপকথা নিজের কাজে লেগে পড়ল, বলল, এত কিছু মাখেন বলেই আপনি বুড়ো হচ্ছেন না। এবার থেকে আর মাখবো না। রূপকথা জিজ্ঞেস করলো, কেন মাখবেন না? বড় হয়ে তোমাকে শাস্তি দেব। রূপকথা হাত থামিয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? আমি বড় হলেই বুঝবে। রূপকথা আবারও হাত চালিয়ে বলল, যত সব ফাউল কথা। বুঝবে বুঝবে। হঠাৎ রুম থেকে উৎসের ফোনটা শব্দ করে বেজে উঠল। উৎস বলল, ও যে খাবার এসে গেছে, চলো নিচে যাই। রূপকথাকে আসতে বলে উৎস নিচে চলে গেল। উৎস যাওয়ার একটু পর রূপকথাও গেল। সে নিচে গিয়ে দেখে উৎস খাবার রিসিভ করে নিয়েছে। তাকে দেখে উৎস বলল, কিচেন থেকে প্লেট আর চামচ নিয়ে এসো। উৎসের কথা মতো রূপকথা কিচেন থেকে প্লেট আর চামচ নিয়ে আসলো, বলল, বসুন, আমি বেড়ে দিচ্ছি। লাগবে না, তুমি বসো, আমি বেড়ে দিচ্ছি। রূপকথা আর কথা বাড়ালো না, চুপচাপ বসলো। উৎস তার প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল, খাওয়া শুরু করো। রূপকথা উঠতে লেগে বলল, হাত ধুয়ে আসি। বসো, আমি পানি আছে। লাগবে না, আমি যাচ্ছি, আপনি বসুন। ততক্ষণে উৎস কিচেনে চলে গেল। ফিরে এলো হাতে এক বাটি পানি নিয়ে। পানির বাটিটা রূপকথার সামনে রেখে বলল, নাও। প্রথম কয়েক মিনিট রূপকথা মুগ্ধ হয়ে উৎসকে দেখলো। তার চাহনি দেখে উৎস জিজ্ঞেস করল, কি দেখছো এভাবে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো? রূপকথা হুঁ বলে খাওয়া শুরু করলো। এরপর উৎসও খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতেই উৎস দুজনের প্লেট ধুয়ে সুন্দর করে জায়গা মতো রেখে আসলো। রূপকথা তখনও ডাইনিং রুমে বসে তার কাণ্ড কারখানা দেখছিল। উৎস কিচেন থেকে এসে বলল, চলো রুমে যাই, একটু শুয়ে আসরের পর বের হব। আচ্ছা। এরপরই দুজন রুমে চলে গেল। উৎস রুমে এসে মাকে কল দিল। কল রিসিভ হতেই বলল, আসসালামু আলাইকুম আম্মা। কতটুকু গেছেন আপনারা? ফোনের ওপাশ থেকে আয়শা বেগম বলল, চট্টগ্রামে এসে গেছি, তবে এখনো তোমার খালাদের বাড়ি গিয়ে পৌঁছাতে পারিনি, রাস্তায় অনেক জ্যাম বাবা। উৎস জিজ্ঞেস করল, আর কতক্ষণ লাগবে যেতে? জ্যাম দেখে তো মনে হচ্ছে
আরও 1 ঘন্টার মতো লাগবে। কি করছো তোমরা? লাঞ্চ করেছো? এই তো বসে আছি, মাত্র লাঞ্চ করে উঠলাম। আপনারা কিছু খেয়েছেন? কুমিল্লায় নেমে নাস্তা করেছিলাম। ঠিক আছে, রাখছি, পৌঁছে কল দিয়েন। ঠিক আছে, রূপকথার খেয়াল রেখো। এ কথা বলে আয়শা বেগম কল কেটে দিল। কল কাটতেই রূপকথা উৎসকে জিজ্ঞেস করলো। পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? রাস্তায় জ্যাম, আর 1 ঘন্টার মতো লাগবে বলল। রূপকথা বিছানায় শুয়ে গায়ে কমফোর্টার টেনে বলল। একদম সকাল সকাল বের হলে মনে হয় ভালো হতো, জ্যামে আটকাতে হতো না। তুমি কি এখন ঘুমাবে নাকি? এছাড়া আর কি করব? আসুন আপনিও ঘুমান। এখন ঘুমালে টাইম মতো উঠতে পারবে? আপনি ডেকে দিবেন। উৎস আচ্ছা বলে রূপকথার পাশে গা ঘেঁষে শুয়ে পড়ল। পাশে উৎস শুতেই রূপকথা তার গায়ে কমফোর্টার টেনে দিলেও বলল। মা বাবা নেই যে একটুও ভালো লাগছে না। উৎস রূপকথাকে আরো কাছে টেনে নিজের সঙ্গে একদম মিশিয়ে নিল, বলল। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি কথা? এই যে আমি হুটহাট তোমার এত কাছে আসি, এতে তোমার কি অস্বস্তি কিংবা ভয় হয় না? না। উৎস জিজ্ঞেস করলো। সত্যি বলছো? রূপকথা এবার উৎসর দিকে তাকালো, বলল। মিথ্যে কেন বলবো? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের মধ্যে তো এগুলো নর্মাল ব্যাপার। উৎস অবাক হয়ে শুনলো কথাগুলো, বলল। অনেক কিছু জানো দেখছি। আমি তো এতদিন হুদাই তোমাকে বাচ্চা ভেবে টেনশন করতাম। আরো অনেক কিছুই জানি, তবে বলবো না। উৎস জিজ্ঞেস করলো। কার থেকে জেনেছো এত? কার কাছ থেকে আবার? নানির থেকে জেনেছি। উৎস জিজ্ঞেস করলো। নানি তোমাকে উল্টোপাল্টা কিছু জিজ্ঞেস করেনি? তা আবার জিজ্ঞেস করেনি। আমাকে কি বলেছে জানেন? উৎস জিজ্ঞেস করলো। কি বলেছে? বলেছে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিতে, আপনার নাকি বয়স হয়েছে। আর এই যুগের মেয়েরা নাকি প্রথম ঢং করে বাচ্চা নেয় না, পরে আবার বাচ্চার জন্য কান্নাকাটি করলেও নাকি আল্লাহ বাচ্চা দেয় না। ধুর, পাগলের কথা বাদ দাও। নানি নতুন দম্পতি দেখলেই বাচ্চা বাচ্চা করে। রিঙ্কি আপুর বিয়ে থেকে আসার সময় নানিকে আবারও আমাদের সঙ্গে নিয়ে আসবো। রাজি করাতে পারলে আনিও। রূপকথা উৎসের গায়ে এক পা তুলে কাতর কণ্ঠে বলল। আমার ঘুম আসছে। ঘুমাও। অলরেডি 3টা বাজে। কিছু হবে না, ঘুমাও। 5টা বাজে উঠে যাও, আমি ডেকে দেব। রূপকথা উৎসের বুকে শুয়ে তার চাপ দাড়িতে হাত বোলাতে লাগলো। এটা নতুন কিছু না, গত 1 মাস ধরে এভাবেই ঘুমায় রূপকথা। শোয়ার পর রূপকথার এমন আদুরে স্পর্শে উৎসের ক্ষণিকের ব্যবধানে ঘুম চলে আসে। মাগরিবের আজান শুনে উৎসের ঘুম ভেঙে গেল। রূপকথাকে নিজের বুক থেকে সরিয়ে উঠে বসলো। এরপর দেওয়াল ঘড়িতে দেখে 5টা 18 বাজে। সময় দেখে উৎস বলল। এতক্ষণ কিভাবে হয়ে গেল, টের পেলাম না কেন? উৎস রুমের লাইট জ্বালিয়ে রূপকথাকে ডাকলো, বলল। এই রূপকথা, ওঠো, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে তো। এই রূপকথা। এবার মনে হয় রূপকথার ঘুম কিছুটা হালকা হলো। মাথা উঠিয়ে সামনে দাঁড়িয়ে থাকা উৎসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কি? মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। রূপকথা উঠে বসলো। এরপর আড়মোড়া ভেঙে হাই তুলে জিজ্ঞেস করলো। আপনারা আমাকে 5টায় ডেকে তোলার কথা ছিল। আরে আমার চোখ লেগে এসেছিল। রূপকথা বিছানা থেকে ওয়াশরুমে যেতে যেতে বলল। বুঝছি। ফ্রেশ হয়ে নাও। রূপকথা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। এরপর উৎসও অন্য ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। রূপকথা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তার ফোন বাজছে। দেখলো আয়েশা বেগম ফোন করেছে। রূপকথা ফোন রিসিভ করে বলল। আসসালামু আলাইকুম মা। আয়েশা বেগম হাসি মুখে জিজ্ঞেস করলো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। উৎস কোথায়? বিকেলে তোমাদের দুজনের ফোনে কল দিলাম, কেউ ধরলে না। ঘুমিয়েছিলাম। বাবা কেমন আছে? তোমার বাবাও ভালো আছে। সবাই আমাকে বকাবকি করছে, তোমাকে আনিনি কেন এজন্য? ও মা, আপনি বলেননি, আমি নিচ থেকে যাইনি। কার কথা কে শোনে? তোমরা নাস্তা করেছো? না, একটু পর করব। আপনারা কিছু খেয়েছেন? আসছি, পর্যন্ত খাওয়ার উপর আছি। আচ্ছা, নাস্তা করে নাও, আমি রাতে কল দিব। রূপকথা আর কিছু বলার সুযোগ পেল না। এর আগেই আয়েশা বেগম কল কেটে দিল। এটা তার নতুন অভ্যাস না, বহু পুরনো অভ্যাস, যা উৎসের মধ্যেও আছে। উৎস মাঝে মধ্যে কোনো দরকারে রূপকথাকে কল দিলে নিজের কথা শেষ হওয়ার সাথে সাথেই
কল কেটে দেয়। প্রথম প্রথম ইগনোর করে ভেবে এটা নিয়ে রূপকথা রাগ করলেও পরে বুঝলো উৎস আসলে তাকে ইগনোর করছে না, এটা তার একটা স্বভাব। কার সঙ্গে কথা বলছো? উৎসের কথা শুনে রূপকথা দরজার দিকে তাকালো, বলল। মা কল করেছিল। উৎস রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো। কি বললো? তেমন কিছু না, ভালো মন্দ জিজ্ঞেস করলো। রেডি হয়ে নাও। রূপকথা জিজ্ঞেস করলো। শাড়ি পরি? এই ঠান্ডার মধ্যে কি শাড়ি পরবে? কিছু হবে না, পরি। বাইরে কিন্তু বাসার মতো রুম কমফোর্টার নেই, এটা মাথায় রেখে যা মন চায় করো। রূপকথা এগিয়ে এসে উৎসের গাল টেনে বলল। ঠিক আছে জনাব, আপনিও তৈরি হয়ে নিন। এটা বলে রূপকথা আলমারি থেকে একটা মেরুন পাটের অফ হোয়াইট কটন সুতির শাড়ি বের করলো। এই শাড়িটা রূপকথা ওয়াহিকে দিয়ে কিনিয়েছিল অনলাইন থেকে। ওয়াহির কথা মনে পড়তে মুহূর্তেই রূপকথার মন খারাপ হয়ে গেল। তারপরও শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে পা চালালো পাশের ড্রেসিং রুমের দিকে। উৎস রেডি হতে লাগলো, ঠিক করলো বেরিয়ে প্রথমে নাস্তা করে নেবে, এরপর শপিং, আর এরপরই ডিনার করে সোজা বাসা। গাড়িতে বসে আছে পাশাপাশি দুজন। রাতের ঘোরাঘুরি বরাবরই রূপকথার ভীষণ প্রিয়। কিছুক্ষণ আগেই তারা বাসা থেকে বেরিয়েছে। রূপকথা পাশে বসা উৎসকে জিজ্ঞেস করলো। কোথায় যাচ্ছি আমরা? দেখি না কতটুকু যেতে পারে। উৎসের এমন উত্তরে রূপকথা মোটেও সন্তুষ্ট হলো না, উল্টো ভেংসি কেটে বলল। ও আচ্ছা। উৎস একটা ক্যাফের সামনে এসে গাড়ি থামালো, এরপর নিজে গাড়ি থেকে নেমে ফ্রন্ট সাইডের দরজা খুলে বলল। নামো। রূপকথা গাড়ি থেকে নেমে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিক কি সুন্দর সোনালি আলোয় সাজানো। শোনা যাচ্ছে আশেপাশে কথা থেকে যেন গানের শব্দ আসছে। উৎস বলল। এখনই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছ? মানে ভেতরে গেলে বুঝতে পারবে। এ কথা বলে উৎস রূপকথার হাত ধরে ভিতরে প্রবেশ করলো। ভেতরে যেতেই রূপকথা বলল। ওয়াও, আসলেই সুন্দর। এরপর সামনে তাকিয়ে দেখে তিনটা ছেলে বসে গিটার বাজিয়ে গান করছে। রূপকথা বুঝলো সে বাহির থেকে এদের গানের শব্দই শুনছিল। উৎস রূপকথাকে বলল। চলো বসি। এরপর দুজন একটা টেবিলে গিয়ে বসলো। রূপকথার চোখ এখনো সামনের ছেলেগুলোর দিকে স্থির। কি সুন্দর গান গাইছে। রূপকথা এক দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে গান শুনতে লাগলো। तुम मेरे हो इस पल मेरे हो, कल शायद ये आलम न रहे, कुछ ऐसा हो तुम न रहो, कुछ ऐसा हो हम न रहे, ये रास्ते अलग हो जाए, चलते चलते हम खो जाए, मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा, इस चाहत में मर जाऊँगा, मैं फिर भी तुमको चाहूँगा। রূপকথাকে এভাবে ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে উৎসের মোটেও ভালো লাগলো না, কেমন যেন হিংসে হচ্ছে। এরই মধ্যে একজন ওয়েটার এসে জিজ্ঞেস করলো। স্যার অর্ডারটা? ওয়েটারের ডাক শুনে দুজনের ধ্যান ভাঙলো। উৎস নিজেকে স্বাভাবিক করে সোজা হয়ে বসলো। এরপর বরাবরের মতো আজকেও রূপকথার দিকে মেনু বইটা এগিয়ে দিয়ে বলল। স্যার অর্ডারটা? রূপকথা বিনা বাক্যে তার আর উৎসের পছন্দ মতো খাবার অর্ডার করে দিল। এই কয়েক মাসে উৎস সম্পর্কে অনেক কিছুই জেনেছে মেয়েটা, যদিও উৎস নিজে কিছু জানাতে চায়নি এবং জানাও হয়নি। রূপকথা যতটুকু জেনেছে সেটুকু অন্যদের থেকেই জেনেছে। ওয়েটার যেতে রূপকথা উৎসকে বলল। আমাকে কিছু ছবি তুলে দেবেন? দিলাম আর কি। তাহলে উঠুন, ওই দিকটায় যাই, ওখানে সুন্দর ছবি উঠবে মনে হচ্ছে। চলো। এরপর উৎস নিজের ফোন দিয়ে রূপকথাকে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিল। রূপকথা নিজের সিঙ্গেল ছবি তোলা শেষে মোবাইলটাকে টেবিলের উপরে থাকা পানির বোতলটার সঙ্গে রেখে টাইমার সেট করে নিজের আর উৎসের কিছু কাপল পিক তুলল। ছবি তোলা শেষে দুজন নিজেদের জায়গায় এসে বসলো।
এরপর খাবার আসতেই দুজন খাওয়া শুরু করলো। খাওয়ার ফাঁকে উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো। খাবারের টেস্ট কেমন? রূপকথা খেতে খেতে বলল। মজা। সানিমের জন্য কি গিফট কেনা যায় বলো তো? রূপকথা খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলো। সানিমকে? সৌভিকের ছেলে। ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। উৎস পুনরায় জিজ্ঞেস করলো। কি নেওয়া যায় বললে না তো? এইসব সম্পর্কে তো আমার তেমন কোনো আইডিয়া নেই, তাই বলতে পারছি না। আচ্ছা ওয়েট, একটু ভাবি, কিছু মনে পড়লে বলবো। উৎস আর কিছু বলল না। রূপকথার কাছ থেকে এর চেয়ে ভালো উত্তর সে মোটেও আশা করেনি। খাওয়া যখন শেষ দিকে তখন উৎস ওয়েটারকে ডেকে বলল। বিল রেডি করুন। ওয়েটার বিল রেডি করতে করতে উৎস আর রূপকথার বাকি খাবারটুকু শেষ করলো। এরপরই উৎস বিল পে করে রূপকথার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। রূপকথা গাড়িতে বসে জিজ্ঞেস করলো। কোথায় যাচ্ছি আমরা? শপিং। এরপর কেউ আর কোনো কথা বলল না। রূপকথা গাড়ির কাজ ভেদ করে বাহিরে তাকিয়ে আছে। উৎস ড্রাইভ করছে, থেমে থেমে একটু পর পর আর চোখে রূপকথাকেও দেখছে। গুলশান আরং আউটলেটে প্রবেশ করে উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো। কি কিনবে তুমি? যে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো, শাড়ি কিনবো। কি শাড়ি কিনবে? জামদানি। আচ্ছা চলো দেখি। এরপর দুজন জামদানি শাড়ি কালেকশন দেখতে লাগলো। একটা অফ হোয়াইট জামদানি শাড়ি হাতে নিয়ে রূপকথা উৎসকে জিজ্ঞেস করলো। এটা কেমন? সুন্দর। রূপকথা জিজ্ঞেস করলো। মাকে মানাবে? উৎস অবাক হয়ে জিজ্ঞেস করলো। মায়ের জন্য কিনেছো? হুম। ও আচ্ছা, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। উৎস জিজ্ঞেস করলো। কি কথা? মানা আমাকে একটা মেরুন কালার জামদানি শাড়ি গিফট করেছে রিঙ্কি আপুর বিয়েতে পরার জন্য। কবে? একটু বললেও না। বাহ। আরে ভুলেই গিয়েছিলাম। এখন বলুন, এটা কেমন হবে মায়ের জন্য? বেশ মানাবে। তাহলে এটা নিই। নাও। ওকে, এবার তাহলে স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে চলুন। তোমার জন্য শাড়ি নেবে না? পরে নেব, আগে যেগুলো কিনেছি সেগুলো পরে শেষ করি। একটা হলেও নাও। বললাম তো পরে নিব। এখন আপনি আমার সঙ্গে স্কিন কেয়ার প্রোডাক্টের এদিকটায় চলুন। আমি কি করব? তুমিই বরং যাও, আমি এখানে দাঁড়ালাম। বেশি কথা না বলে আসুন আমার সঙ্গে। উৎস আর কিছু না বলে বিনা বাক্যে রূপকথার সঙ্গে স্কিন কেয়ার প্রোডাক্টের ওই দিকটায় গেল। রূপকথা নিজের স্কিন টোন অনুযায়ী বেশ কিছু প্রোডাক্ট নিল। শেষে জামদানি শাড়িটা সহ নিয়ে কাউন্টারের দিকে হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে উৎসকে বলল। মায়ের জামদানি শাড়িটার দাম 11,840 টাকা। এই টাকাটা আমিই পে করব। বাকি রইল স্কিন কেয়ার প্রোডাক্টের দাম, ওটা আপনি পে করবেন। উৎস হাঁটা থামিয়ে বলল। এত কাহিনী কেন? রূপকথা জিজ্ঞেস করল। কিসের কাহিনী? উৎস জিজ্ঞেস করল। এত টাকা কোথায় পাবে তুমি? আপনি যে হাত খরচের টাকা দেন সেটা থেকে কিছু টাকা জমিয়েছিলাম। জমানো টাকাটা রাখো, অন্যদের কিছু কিনে নিও। আজকে বরং আমি সব বিল দিয়ে দিই। রূপকথা বাধা দিয়ে বলল। না না, হবে না। এমন হলে আমি মায়ের জন্য শাড়ি নিব না। সমস্যা নেই, তুমি না নিলে আমিই নিব। না, আমি দিব মানে আমিই দিব। বললাম তো অন্যদের নিও। অযথা জেদ করছো কেন? যা ইচ্ছে করুন, কিছু বলবো না। এরপর আর কেউ কোনো কথা বলল না। সোজা দুজন কাউন্টারে চলে গেল। রূপকথায় স্কিন কেয়ার প্রোডাক্টের বিল এসেছে 30,110 টাকা। এই অল্প কিছু জিনিসের দাম এত বেশি শুনে কিছুটা অবাক হলো উৎস। মেয়েদের স্কিন কেয়ার প্রোডাক্টের দাম এত বেশি হয় এটা আগে জানা ছিল না উৎসের। সব মিলিয়ে উৎস 42,000 টাকা পে করে আড়ং থেকে বের হলো। রূপকথা রেগে আছে, কোনো কথা বলছে না উৎসের সঙ্গে। উৎস বলতে আসলেও তাকে ইগনোর করছে, তার দিকে তাকাচ্ছেও না। গাড়িতে বসে ধাম করে গাড়ির দরজা লাগিয়ে দিল রূপকথা। উৎস শপিং ব্যাগগুলো পিছনের সিটে রেখে রূপকথার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। অন্যদিকে রূপকথা তাকিয়ে আছে বাহিরের দিকে। সাউন্ড প্রুফ গাড়ি হওয়াতে বাহিরের কোনো শব্দ ভেতরে প্রবেশ করতে পারছে না, যার ফলে গাড়িতে শুনশান নীরবতা বিরাজ করছে। এই নীরবতা ভেঙে উৎস রূপকথাকে বলল। এত রাগ কোত্থেকে আছে? রূপকথা কোনো উত্তর দিল না। উৎস জানে রূপকথা উত্তর দিবে না, তাই উত্তরের আশাও করলো না। শুধু চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে থাকলো। আর সেই তাকিয়ে থাকতে থাকতেই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসলো।
মুহূর্তেই নিজের দুহাত রূপকথার শাড়ি ভেদ করে তার লতানো কোমরে বাঁধল। এরপর একটানে তাকে নিজের কোলে বসিয়ে দিল। রূপকথা অবাক হলো, বিস্মিত মুখে বলল। বাইরে থেকে সব দেখা যাচ্ছে। উৎস রূপকথার ঘাড়ে মুখ গুজে বলল। হুম, কোনো চান্স নেই। তাই বলে গাড়িতেই এইসব অসভ্যতা শুরু করে দেবেন? উৎস রূপকথার ঘাট থেকে মুখ তুলে জিজ্ঞেস করল। তুমি কি আমাকে অসভ্য বলছো? তা নয়তো কি? রিয়েলি? কোনো সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই। এখন তো শুধু অসভ্যতার প্রমাণ দেওয়ার পালা। রূপকথা জিজ্ঞেস করল। মানে বুঝতে হলে তো আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বিবেচান। উৎসের মুখে বিবিজান ডাক শোনা মুহূর্তেই রূপকথার মন মস্তিষ্ক অন্যরকম একটা অনুভূতি খেলে গেল। এমন অনুভূতি এর আগে কখনো হয়নি। রূপকথার কানে বারবার বাজতে লাগলো উৎসের বলা বিবিজান ডাকটা। তার বিশ্বাসই হচ্ছে না উৎস তাকে এত সুন্দর করে ডেকেছে। আবারও নীরবতা ভেঙে উৎস বলল। আমি জানি তুমি রেগে আছো, শুধু বলবো মনে রেখো, যে আমার তাই তোমার। রূপকথা আনমনে বলে উঠল। আর আপনি? আপনি কার? রূপকথার এই কথায় কোনো উত্তর দিল না উৎস, উল্টো বলল। এত ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করে সময়টা নষ্ট করো না। বাইরে এসছো, ঘুরছো, তাই বলবো সময়টাকে উপভোগ করো। মনে রেখো এক্ষুনি সময়, পরে কিন্তু আমি বুড়ো হয়ে যাব। হয়েছে, আর সাফাই গাইতে হবে না, বাসায় যাব। সালিমের জন্য তো কিছু কেনা হলো না। ওর জন্য কি কিনবেন ঠিক করেছেন? বুঝতে পারছি না কি কেনা চাই। আমি বলি কি, ভালো থেকে একটা ড্রোন কিনে নিন। এই বয়সের বাচ্চাদের তো এইসবই পছন্দ। আর বাসার সবার জন্য জামা কাপড়, যেহেতু অনুষ্ঠান হচ্ছে। মন্দ বড় নেই। কোনো কালেই তো মন্দ বলি না, আপনিই তো পাত্তা দেন না। ঠিক আছে চলো, এক্ষুনি যা কেনার কিনে নেই, এরপর ডিনার করে সোজা বাসায় চলে যাব। এরপর দুজন গাড়ি থেকে নেমে আবারও শপিং কমপ্লেক্সে প্রবেশ করলো। সব কিছু কেনা শেষে দুজন গাড়িতে উঠে বসলো। উৎস ড্রাইভ করছে, আর তার পাশেই রূপকথা গাড়ির দরজায় হেলান দিয়ে উৎসের কোলে পা তুলে বসে আছে। পায়ে ব্যথা করছে তার। এ কথা শুনেই উৎস বলল, হেলান দিয়ে বসে আমার কোলে পা রাখো, আমি মেসেজ করে দিচ্ছি, ভালো লাগবে। উৎসের কথা শুনে প্রথমেই রূপকথা না করে দিল। শেষে উৎসের জড়াজড়িতে না পেরে অস্বস্তি নিয়েই তার কোলে পা তুলে দিল। উৎস এক হাত স্টারিংয়ে রেখে অন্য হাত দিয়ে রূপকথার পা ম্যাসেজ করতে লাগলো, বলল। শাক সবজি মাছ এসব খাওয়ানো বলেই পায়ে ব্যথা করছে। হয়তো। হয়তো না, এটাই সত্যি। এখন থেকে মাংস খাওয়া বাদ দিয়ে শাক সবজি মাছ এসব খাওয়া শেখো। আপনি মাছের কাঁটা বেছে খাওয়াবেন? আমি কিন্তু মাছের কাঁটা বাছতে পারি না। পাকনামো করে মাছ খেতে গেলেই গলায় কাঁটা আটকে ফেলি। খাওয়াবো, সমস্যা কি? হ্যাঁ, আর তারপরই সবাই আমাকে নিয়ে মজা নিক। আশ্চর্য, মজা নেওয়ার কি আছে? ও, আপনি বুঝবেন না সেটা। এরপর কেউ আর কোনো কথা বলল না। উৎস গাড়ি থামিয়ে বলল। চলে এসছি। সবে রূপকথার চোখ লেগে এসেছিল, এমন সময় উৎসের কথা শুনে সজাগ হয়ে বলল। কোথায়? উৎস কোল থেকে রূপকথার পা জোড়া সরিয়ে গাড়ি থেকে নেমে রূপকথার পাশের দরজা খুলে বলল। দেখো চেনো কিনা। রূপকথা গাড়ি থেকে নেমে দেখে সেই পরিচিত জায়গা, যার নাম সিকিউর সিটি, যেখানে এর আগেও উৎসের সঙ্গে এসেছে রূপকথা। সিকিউর সিটির 3 তলায় উৎসদের শপিং মল আর 4 তলায় উৎসদের রেস্টুরেন্ট। রূপকথা উৎসকে জিজ্ঞেস করল। এখানে যখন এসেছেন তখন আড়ং থেকে শপিং করলেন কেন? হয়েছে, আর বড়দের মতো কথা বলতে হবে না। এত হিসেব না কষে ভেতরে চলো। বলে উৎস রূপকথার হাত ধরে ভেতরে প্রবেশ করলো। এরপর লিফটে উঠে সোজা 4 তলায় চলে গেল। উৎসকে দেখে ম্যানেজার সালাম দিল। উৎসের পাশে রূপকথাকে দেখে তাকেও সালাম দিল। উৎস সালামের উত্তর দিলেও রূপকথা দিল না বললে ভুল হবে, কারণ মনে মনে দিয়েছে। উৎস রূপকথাকে নিয়ে কর্নারের একটা টেবিলে গিয়ে বসলো। তাদের ডান পাশেই গ্লাসের দেওয়াল, আর সেই দেওয়াল বেয়ে শিশির পানি গলে পড়ছে। উৎস রূপকথাকে বলল। কয়েকটা ছবি তুলে দিন না। ওকে দাঁড়াও। যেভাবে বসে আছি এভাবেই তুলে দিন। উৎস নিজের ফোনটা বের করে রূপকথার সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিল। এর মধ্যে একজন ওয়েটার এসে বলল। স্যার অর্ডারটা। সাদা ভাতের যত রকমের ফিশ আইটেম আছে সব। আর কিছু? খাওয়ার পর 2টা কফি, যার মধ্যে একটা উইদাউট সুগার।
ওয়েটার যেতেই রূপকথা উৎসকে বলল। আমি মাছ খাই না, আপনি জানেন না? জানি তো। তারপরেও সব রকমের ফিশ আইটেম অর্ডার দিলেন কেন আপনি? এতদিন খাওয়ানি বলে যে আজকেও খাবে না, তার কি কোনো মানে আছে? কিছু বলবো না, যা মন চায় করুন। তার মানে কি? অনুমতি দিচ্ছ যেমন চাই করার? বললাম তো যা মন চায় করুন। যেমন চাই তা করতে আসলে বাধা দিবে না তো? না না, বাধা দিব কেন? আর আমি কে যে বাধা দিব? ওকে, মনে রেখো তুমি কিন্তু অনুমতি দিয়েছ। রূপকথা কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আজ আপনার কথার টোন কেমন যেন অন্যরকম লাগছে। অন্যরকম বলতে কেমন? কেমন জানি, উৎস জিজ্ঞেস করল। যেমন? বুঝতে পারছি না। বাদ দাও, সময় হলে বুঝবে। রূপকথা কিছু বলল না। এরই মধ্যে একজন ওয়েটার এসে হরেক রকমের ফিশ আইটেম এনে টেবিল ভর্তি করে ফেললো, যা দেখে রূপকথা উৎসকে বলল। আল্লাহ, এত মাছ কে খাবে? কেন, আমি আর তুমি? উৎস রূপকথার প্লেটে ভাত দিয়ে নিজের প্লেটেও নিল। এরপর নিজের প্লেটের এক পাশে একটা মাছ নিয়ে তা চামচের সাহায্যে কাটা বেছে রূপকথার প্লেটে দিয়ে বলল। খাও। উৎসের এমন কাণ্ড দেখে রূপকথা সত্যি অবাক হলো, বলল। আপনি সত্যি সত্যি মাছের কাঁটা বেছে দিচ্ছেন? আমি তো ভেবেছিলাম মজা করছেন। মজা করবো কেন, খাও এখন। রূপকথা আর কিছু না বলে খাওয়া শুরু করলো। উৎস নিজেও খাওয়া শুরু করেছে। উৎস খাওয়ার ফাঁকে কিছুক্ষণ পর পর মাছের কাঁটা বেছে তার রূপকথার প্লেটে তুলে দিচ্ছে। এই দৃষ্টি অবলোকন করলো পাশের টেবিলের একটি মেয়ে। বন্ধুদের সঙ্গে খেতে এসেছিল মেয়েটা, কিন্তু এখানে এসে উৎস আর রূপকথার এমন সুন্দর দৃষ্টি দেখে বন্ধুদের বলল। এমন একটা জামাই পাওয়া বিগ ড্রিম ভাই। কথাটা একটু জোরে বলাতে আশেপাশের কয়েকটা টেবিল পর্যন্ত শোনা গেল, যার দরুন উৎস আর রূপকথাও শুনল। কথাটা শুনে রূপকথা খাওয়া থামিয়ে উৎসকে বলল। দেখছেন কি বেয়াদব মেয়ে, কিভাবে অন্যের জামাইয়ের দিকে তাকিয়ে বলছে এমন জামাই পাওয়া বিগ ড্রিম। ছি! উৎস একটু ভাব নিয়ে বলল। অস্বাভাবিক কিছু তো বলেনি, এমন হাজবেন্ড কে না চায়? রূপকথা কিছু না বলে গাল বাঁকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। সেদিকে তাকে উৎস হেসে বলল। গাল বাঁকানো অবস্থায় তোমাকে দেখতে দারুণ লাগে। তার মানে কি অন্য সময় আমাকে দারুণ লাগে না? এটা কি বোঝাতে চাইছেন? তা কখন বললাম? এই যে মাত্রই তো বললেন। আচ্ছা বাদ দাও, এখন বলো খাবার কেমন? মজা আছে, কিন্তু মাঝে অনেক বেশি কাটা। তাতে কি, আমি কাটে বেছে দিচ্ছি তো। আমি আর খাবো না, আপনি খান। আমার জন্য আপনার খেতে অসুবিধা হচ্ছে। উৎস ধমকে বলল। বেশি কথা না বলে চুপচাপ খাও। ইচ্ছে করছে না। উৎস জিজ্ঞেস করল। পেট ভরেছে? হুম, এবার আপনি খান। উৎস খাচ্ছে আর রূপকথা তাকে চুপচাপ দেখছে। উৎসর দিকে তাকিয়ে থাকতে থাকতেই রূপকথা আনমনে বলে উঠল। আপনি এত কিউট কেন? উৎস খাওয়া থামিয়ে রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। বুঝি নাই, কি বললে আবার বলো। জিজ্ঞেস করেছি আপনি এত কিউট কেন। আবার বলো, বুঝি নাই। এবার রূপকথার ধ্যান ভাঙল, নড়ে চড়ে বসে বলল। বলেছি বাসায় যাব, ঘুম আসছে আমার। না, এটা বলো নাই। রূপকথা জিজ্ঞেস করল। তাহলে কি বলেছো? সেটা আমি কিভাবে বলবো? শরীর নেই যখন তাহলে আবার এত বার্গেনিং করছেন কেন? চুপচাপ খান না। বাসায় যাওয়ার এত তারা কিসের? তারা তো থাকবেই, 10টা বাজতে চললো যে। তো তো মানে ঘুমোবো না? 12টার আগে তো কখনো ঘুমোতে দেখলাম না। আগেই ভালো ছিলেন, কথা কম বলতেন। এখন? এখন আর কি, পাক্কা ঝগড়ুটে হয়ে গেছেন, শুধু শুধু কথা পেঁচান। তোমার থেকে ইন্সপায়ার্ড। রূপকথা চোখ ছোট ছোট করে বলল। তার মানে কি আমি ঝগড়ুটে? নিঃসন্দেহে। আপনি ঝগড়ুটে, আপনার বড় ঝগড়ুটে আপনি। শেষের কথাটা বলে রূপকথা জিভ কামড়ালো। চোরা চোখে উৎসর দিকে তাকিয়ে দেখলো উৎসও খাওয়া থামিয়ে তার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে রূপকথাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে উৎস বলল। আমিও তো সেটাই বলছি। থাক, কিছু বলবো না। কেন বলবে না? প্লিজ কিছু বলো। কি বলবো? আপনি তো মনে করেন আমি মুখ খুললেই ঝগড়া করি, তাই চুপ থাকাই শ্রেয়। উৎস খাওয়া শেষ করে টিস্যু পেপারে মুখ মুছে বলল। তা কখন বললাম? সবকিছু মুখে বলতে হয় না, কিছু কথা নিজ থেকেও বুঝে নিতে হয়। উৎস মিনমিন করে বলল। যা বোঝাতে চাই তাছাড়া দুনিয়ার বাকি সবই বলছো তুমি। কিছু বললেন? না, কি বলবো? কিছু বললেন মনে হলো। এরই মধ্যে দুজনের জন্য কফি চলে এলো। উৎস রূপকথাকে জিজ্ঞেস করল। কোনো ডেজার্ট অর্ডার দিব, খাবে? এখানে খাবো না, পার্সেল করে দিতে বলুন। উৎস জিজ্ঞেস করল। অ্যারাবিয়ান কাস্টার্ড দিতে বলছে,
ডেজার্ট আইটেমে এটা নতুন যোগ হয়েছে। দেন। উৎস ওয়েটারকে ডেকে অ্যারাবিয়ান কাস্টার্ড পার্সেল করে দিতে বলল। ওয়েটার যেতে দুজন কফিতে চুমুক দিল। রূপকথা বলল, বাসায় একা একা ভালো লাগে না। মায়েরা গেছে আজকে সকালে মাত্র, অথচ আমার মনে হচ্ছে কতদিন হয়ে গেল। উৎস জিজ্ঞেস করল। তোমাদের বাসায় যাবে? চাইলে কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো। মুহূর্তেই রূপকথার মুখশ্রী বদলে গেল। কড়া গলায় বলল, না। তোমার রাগগুলো কেমন যেন অস্বাভাবিক। জানেন তো, আমার ইগো খুব প্রখর। কারো কথায় একবার আমার ইগো হার্ট হলে শেষ। তোমার বাসায় কেউ তোমাকে কিছু বলেছে? এতই যখন শুনতে যাচ্ছেন তাহলে বলি শুনুন। হলুদের দিন আমি বাবাকে বলেছিলাম, তোমরা যেখানেই বিয়ে দাও না কেন আমি সেখান থেকে পালিয়ে আসব। তখন বাবা কি বলেছিলেন জানেন? তুমি না বললে কিভাবে জানবো? তাও ঠিক, তাহলে বলছি শুনুন। সেদিন বাবা আমাকে বলেছিল, তুমি বাঁচলে ওই বাসায় বাঁচবে, মরলেও ওই বাসায় মরবে। তবে আজকের পর থেকে এই বাসা তোমার চিরস্থায়ী আবাসস্থল নয়। রূপকথা একটু থেমে ধরা গলায় বলল, থাক, বাদ দিন না এসব। আপনার কাছে অনুরোধ থাকবে, এসব নিয়ে কখনো জোর করবেন না আমায়। আর আমাকে যদি আপনার কাছে বোঝা মনে হয় তবে বলবেন। মুহূর্তেই উৎস মুখ গম্ভীর করে বলল, আমি কি একবার বলেছি তোমাকে আমার বোঝা মনে হয়? রূপকথার মাথা না সূচক নাড়ল। এর মধ্যে ওয়েটার এসে খাবারের প্যাকেটটা দিয়ে গেল, যা দেখে রূপকথা বলল। চলুন বাসায় যাব। উৎস আর কিছু না বলে খাবারের প্যাকেটটা নিয়ে হনহন করে হেঁটে বাইরে চলে গেল। সেদিকে তাকিয়ে রূপকথা একটা দীর্ঘশ্বাস নিল। এরপর উৎসের পেছনে হাঁটা ধরল। রূপকথা আসার আগেই উৎস গাড়িতে উঠে বসে পড়ল। রূপকথা এসে তার পাশে বসে বলল। কি হয়েছে? উৎস গাড়ির স্টারিং এ হাত রেখে অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না। কি কিছু না? কিছু না মানে কিছু না। রূপকথা এবার উৎসের গালে হাত দিয়ে তাকে নিজের দিকে ঘোরালো। এরপর উৎসের চোখের দিকে তাকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? হঠাৎ মুখটা এমন ভার লাগছে কেন? উৎস তাকালো রূপকথার দিকে, দেখলো অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। অনেকক্ষণ চুপ করে থেকে উৎস জিজ্ঞেস করল, তোমার কি দেখে মনে হলো তোমাকে আমি বোঝা ভাবছি? তা কখন বললাম? এই যে একটু আগে বললে। বারে, আমি তা বলেছি নাকি? আমি তো বলেছি কখনো যদি বোঝা মনে হয় তবে বলবেন। এখন বোঝা মনে হচ্ছে তা কখন বললাম? উৎস কিছু বলার জন্য মুখ খুলবে এমন সময় রূপকথা তার ওরুতে নিজের দু পা তুলে দিয়ে বলল, হয়েছে, আর সরি বলতে হবে না। এখন আমার পা টিপে দিন, পাগুলো কেমন ম্যাচ ম্যাচ করছে। উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি কি শেষ পর্যন্ত আমাকে রাস্তার পাগল বানিয়ে তবেই ক্ষান্ত হবে? পাগল নয়, উন্মাদ বানাতে চাই। আমি চাই আমার প্রেমের উন্মাদনা আপনাকে এতটাই আকৃষ্ট করুক যে আমাকে ছেড়ে যাওয়ার কামনা বাসনা যেন আপনার মাথায়ও না আসে। তারপরেও যদি আসে তবে সেই কামনা বাসনা যেন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। রূপকথার মুখ থেকে এমন কথা শুনে থমকালো উৎস। বলল, এসব জানো দেখছি। রূপকথা হেসে বলল, সবই জানি, শুধু প্রকাশ করি না। আগে প্রকাশ করার মতো বয়স হোক। অনেক কথা হয়েছে, এবার গাড়িটা স্টার্ট দিলে খুশি হতাম। উৎস আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। এক হাত স্টারিং এ রেখে অন্য হাত দিয়ে রূপকথার পা টিপতে লাগলো উৎস। অন্যদিকে জামাইকে দিয়ে পা টিপাতে পেরে তো মহা খুশি রূপকথা। এক দৃষ্টিতে উৎসের দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, সত্যি, আমাকে ছেড়ে যাওয়ার কামনা বাসনা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিক। আপনি আজীবন আমার হয়ে থাকতে না পারলে আপনার দুনিয়াতে থাকারই কোনো অধিকার নেই। কথাটা শুনলো উৎস, তবে কিছু বলল না, শুধু মুখ টিপে হাসলো। উৎস বাসার সামনে এসে গাড়ি থামাতেই দারোয়ান বাসার গেট খুলে দিল। উৎস গ্যারেজে গিয়ে গাড়িটা রেখে রূপকথার দিকে তাকাতেই দেখলো রূপকথা ঘুমাচ্ছে। তাকে ঘুমাতে দেখে উৎস মোটেও অবাক হলো না, কারণ সে এমন কিছুই আন্দাজ করেছিল। উৎস চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে থেকে ডাকলো তাকে, বলল, রূপকথা, বাসায় চলে এসেছি, উঠো। উৎসর কথা হয়তো ঘুমপুরীর কান পর্যন্ত পৌঁছালো না, তাই কোনো উত্তর দিতে পারল না। কয়েকবার ডাকাডাকি করেও যখন দেখলো রূপকথার কোনো সারা শব্দ নেই, তখন উৎস বাধ্য হয়ে পেছনের সিট থেকে খাবারের প্যাকেটটা নিয়ে গাড়ি থেকে বের হলো। এরপর ফ্রন্ট সিট থেকে রূপকথাকে পাজা কোলে করে তুলে নিল।
এতে রূপকথা একটু নড়ে চড়ে উঠে আবার উৎসের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ল। উৎস রূপকথাকে নিয়ে বাসায় ঢুকে তাকে বিছানায় শুয়ে দিল। এরপর রূপকথার গায়ের কমফোর্টার টেনে দিয়ে উৎস চলে গেল ফ্রেশ হয়ে চেঞ্জ করতে। কিছুক্ষণ পর উৎস রুমে এসে সময় দেখল 10:56 এখনো পুরোপুরি 11টা বাজেনি। এরই মধ্যে রূপকথা ঘুমিয়ে পড়েছে। উৎস ভাবল এবার রূপকথাকে ডাকা দরকার, উঠে ফ্রেশ হয়ে না হয় আবার ঘুমাবে। রূপকথা, 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 ওঠো, বাসায় চলে এসছি তো। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও রূপকথার কোনো হুঁশ নেই দেখে উৎস এবার তার গা থেকে কমফোর্টারটা সরিয়ে নিল। কমফোর্টার সরাতেই দেখলো এই অল্প সময়ের মধ্যে শাড়ির অবস্থা বেহাল হয়ে গেছে, আঁচলটা জায়গা মতো নেই। তার জন্য রূপকথার পেটের এক অংশ উন্মুক্ত। উৎস কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজের ঠান্ডা হাতটা বাড়িয়ে দিল রূপকথার উন্মুক্ত পেটের দিকে। মুহূর্তেই পেটে ঠান্ডা কিছু অনুভব করতেই রূপকথা ধরফরিয়ে উঠে বসল। রূপকথার অবস্থা দেখে উৎস না চাইতেই হেসে দিল, বলল, রিল্যাক্স, আমি তোমার আপন স্বামী। রূপকথা ঘুমু ঘুমু চোখে তাকিয়ে উৎসকে বলল, আপন স্বামী হয়ে আপনি এই ঠান্ডার মধ্যে পরের মতো কাজ কেন করছেন? উৎস জিজ্ঞেস করল। কতবার ডেকেছি সেই হুঁশ আছে? রূপকথা এবার কাঁদো কাঁদো হয়ে বলল, তাই বলে আপনি এইভাবে ঠান্ডা হাতটা আমার পেটে লাগিয়ে দেবেন? চেঞ্জ করে তারপর ঘুমাও। রূপকথা জিজ্ঞেস করল, কয়টা বাজে? 11টা। ও, বাসায় কখন এসেছি? একটু আগে। রূপকথা উৎসের দিকে তাকিয়ে বলল, বাহ, এর মধ্যে আবার আপনি চেঞ্জও করে নিয়েছেন। উঠো, তুমি এসব চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। আপাতত ঘুমাই, চেঞ্জ টেঞ্জ যা করার সকালে করব। এ কথা বলে রূপকথা আবারও ধপাস করে বিছানায় লুটিয়ে পড়ল। উৎস বলল, আরে, আবার শুয়ে পড়লে কেন? উঠো বলছে। রূপকথা কমফোর্টারের ভেতরে মুখ লুকিয়ে বলল, উঠবো না। কি করবেন আপনি? তেমন কিছু না, শুধু কয়েক টুকরো আইস কিউব এনে ব্লাউজের ভেতর ঢুকিয়ে দেবো। মুহূর্তেই রূপকথার সেদিনের কথা মনে পড়ে গেল, যেদিন সে ঘুমন্ত উৎসের পিঠে মাছের বরফ ঢেলে দিয়েছিল। রূপকথা কমফোর্টারের ভেতর থেকে বলে উঠল, আপনি কিচ্ছু করতে পারবেন না আমার। তাই নাকি? জি তাই। ঠিক আছে, ঘুমাও। আপনি ঘুমোবেন না? লাইট নিভিয়ে আসছে। এ কথা বলে উৎস রুমের লাইট নিভিয়ে রূপকথার পাশে শুলো। রূপকথা অন্যদিকে কাত হয়ে শুয়েছিল। উৎস কমফোর্টারের ভেতরে ঢুকে বলল, কাছে আসো, একটু জড়িয়ে ধরি, ঠান্ডা লাগছে। উৎসের এমন আবদার রূপকথা ফেলতে পারল না, তাই একটু আগের কথা ভুলে 7-5 না ভেবে রূপকথা উল্টো ঘুরে উৎসের বুকে চলে গেল। উৎসের বুকে মাথা রাখলেই রূপকথার মনে হয় এটাই বুঝি তার একমাত্র ভরসার স্থান। উৎস 2 হাত প্রসারিত করে রূপকথাকে গভীরভাবে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর রূপকথার হালকা চোখ লেগে আসতেই উৎস আস্তে করে রূপকথার ব্লাউজের পিঠটা একটানে খুলে দিল। এরপর নিজের ঠান্ডা হাত জোড়া গলিয়ে দিল রূপকথার ব্লাউজের ভেতর। পিঠে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে সজাগ হয়ে গেল রূপকথা। উৎসের বুকে আরেকটু গভীরভাবে আলিঙ্গন করে নাক মুখ কুঁচকে বলল, জাওয়াদ সাহেব, সুযোগের সদ্ব্যবহার করলেন তো, মনে থাকবে। উৎসের হাত ততক্ষণে রূপকথার পুরো পিঠ বিচরণ করছে। উৎসকে চুপ করে থাকতে দেখে রূপকথা আবারও বলল, কি করছেন? কাতুকুতু লাগছে তো আমার। তাতে কি, আমার তো ভালো লাগছে। হালচা আগের থেকে কিছুটা গরম হয়ে এসছে। ভালো হচ্ছে না কিন্তু। উৎস রূপকথার পিঠ থেকে হাত বের করে বলল, হয়েছে, শান্তি, এবার ঘুমাও। রূপকথা উৎসের বক্ষে মুখ গুজে রেখেই বলল, আপনি অনেক পেকে গেছেন। আমি পাকতে চাইনি, তুমি ফরমালিন দিয়ে জোর করে পাকিয়েছো আমায়। হ্যাঁ, সব দোষ তো আমার। তোমারই তো। ও আচ্ছা, ঠিক আছে, ভালো। বলে রূপকথা উৎসের বুক থেকে সরে অন্য পাশে ঘুরে যেতে চাইল, তবে পারল না। উল্টো উৎস নিজের 2 হাত দিয়ে রূপকথার লতানো পেট আর কোমর জড়িয়ে ধরে বলল, আরে, রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছি। রূপকথা নিজেকে ছাড়াতে চেয়ে বলল, ছাড়ুন, আর নাটক করতে হবে না। রূপকথা নিজেকে ছাড়াতে চেয়ে বলল, ছাড়ুন, আর নাটক করতে হবে না।
উৎস কোনো উত্তর না দিয়ে রূপকথাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, অতঃপর তার গলায় মুখ গুজে দিল। রূপকথা আরো কিছু বলতে চাচ্ছিল, তার আগেই উৎসের করা এমন কাণ্ডে সে চুপ হয়ে গেল। সকালে রূপকথার ঘুম ভাঙতেই সে নিজেকে উৎসের প্রশস্ত বুকে আবিষ্কার করলো। উৎস তার কোমর জড়িয়ে ঘুমিয়ে আছে। আজ উৎসের আগেই তার ঘুম ভেঙে গেছে দেখে সে খুশি হলো। রূপকথা চুপচাপ কিছুক্ষণ উৎসের দিকে তাকিয়ে থেকে তার কপালে আলতো করে ঠোঁট চলো, এরপর উৎসকে ছেড়ে উঠে বসলো। রূপকথার পরনে এখনো কাল রাতের সেই অফ হোয়াইট শাড়িটা। শাড়ির বেহাল অবস্থা দেখে রূপকথা বলল, আল্লাহ, আমার এত সুন্দর শাড়িটা কেমন কুঁচকে গেছে। ধুর, চেঞ্জ করে ঘুমানো উচিত ছিল। বলেছিলাম কিন্তু শোনোনি। হঠাৎ উৎসের কণ্ঠ শুনে চমকালো রূপকথা বলল। এ কি, আপনি কখন উঠলেন? উৎস এবার বালিশ থেকে মাথাটা তুলে রূপকথার কোলে রাখলো, এরপর পেট থেকে শাড়ির আঁচল সরিয়ে তার মেয়েথিন লতানো পেটে মুখ গুজলো, বলল। সেই সকালে পেটে উৎসের গরম নিঃশ্বাস এসে লাগতেই রূপকথার তল পেটে হাজার প্রজাপতি উঠছে মনে হলো। উৎস ইদানিং তাকে নতুন নতুন অনুভূতির সঙ্গে পরিচয় করাচ্ছে, যে অনুভূতি আগে কখনো রূপকথা অনুভব করেনি। উৎস বলল, আমার চুলে একটু হাত বুলিয়ে দেবে? জানো, আমার বুদ্ধি বয়সের পর থেকে কেউ আর আমার চুলে যত্ন করে হাত বুলিয়ে দেয়নি। উৎসের এমন আবদারের মায়া হলো রূপকথার, তাই তো উৎসের কথা শেষ হওয়ার আগেই তার হাত চলে গেল উৎসের চুলে। অনেকটা সময় এভাবেই কেটে যাওয়ার পর রূপকথা জিজ্ঞেস করল, কয়টা বাজছে? আনুমানিক 11টা। কি বলেন, তাহলে এত অন্ধকার কেন? শৈত্য প্রবাহ চলছে তো তাই। রূপকথা জিজ্ঞেস করল, ও আচ্ছা, আপনি কয়টায় উঠেছেন? আমি সেই সকাল 8টায় উঠে প্রায় 2 ঘন্টা হেঁটেছে, এরপর আবার তোমার পাশে এসে শুয়েছে। এত তাড়াতাড়ি উঠেছেন অথচ ডাকলেন না কেন? ঘুমাচ্ছিল দেখে মায়া হচ্ছিল। তার মানে কি, জেগে থাকলে মায়া লাগে না? তা কখন বললাম? ডিরেক্ট না বোঝালেও ইনিয়ে বিনিয়ে তো ঠিকই বুঝিয়ে দিয়েছেন। তোমাকে বিয়ে করেই বুঝেছে, নারীর মন বুঝলে নেয়ামত, না বুঝলে কেয়ামত। তার মানে কি আমি আপনাকে অশান্তিতে রেখেছি? শুধু অশান্তিতে নয়, মানসিক টর্চারও রেখেছ। আর কিছু? না, আপাতত এটুকুই। আমি আমাকে সহজ সরল নরম সরম পেয়ে এভাবে বলছেন আপনি? মনে থাকবে আমার। সিরিয়াসলি তুমি নরম সরম? রূপকথা ন্যাকা কান্না করে বলল, তা নয়তো কি? অনেক হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে নাও। দুপুরে আবার শফিকের বাসায় যেতে হবে, বলে গেছো? না গেলে হয় না? গিফট টিপস কেন শেষে এখন জিজ্ঞেস করছো? না গেলে হয় না? আমার তো ইচ্ছে করছে না। এত কথা না বলে উঠো। রূপকথা এবার বিরক্ত হয়ে বলল, কিভাবে উঠবো? আপনি যে কোলের উপর মটকা মেরে শুয়ে আছেন সেটা কি ভুলে গেছেন? উৎস রূপকথার কোল থেকে উঠে বলল। ও সরি, এবার যাও। রূপকথা চুলগুলো হাতের খপা করে বিছানা থেকে নেমে দাঁড়ালো, এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা ধরে জিজ্ঞেস করল, নাস্তা করেছেন? তোমাকে ছাড়া কখনো করি? রূপকথা দাঁড়িয়ে বলল, আহারে, আমার বিলাভড হাজবেন্ড খন্দকার মুস্তাকটা রে। কি বললে তুমি? বলেছি আপনি আমার মুস্তাক আর আমি আপনার তৃষা। উৎস জিজ্ঞেস করল, এরা কারা? এরাও আমার আপনার মতোই একটা সুইট কাপল। হঠাৎ ওদের কথা আসলো কেন? বারবার বলছি সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ হন। এত সময় নেই। তা থাকবে কেন? উৎস বিছানা ছেড়ে উঠে বলল, তোমাকে ফ্রেশ হতে নিচে যাবে নাকি আমি দিয়ে আসবো? কোনটা? যাচ্ছি তো। এ বলে রূপকথা আলমারি থেকে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। উৎস কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে হেসে রুম থেকে বেরিয়ে গেল। প্রায় আধ ঘন্টা পর রূপকথা শাওয়ার নিয়ে রুমে এসে দেখে উৎস নেই, বুঝলো নিচে আসে হয়তো, তাই উৎসকে নিয়ে আর না ভেবে নিজের চুলগুলো শুকাতে লাগলো। এর মাঝে উৎস রুমে এসে দেখে রূপকথা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। পরনে তার ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক ট্রাউজার, গলায় টাওয়াল ঝুলানো। পেছন থেকে রূপকথাকে দেখে কোনো অংশে স্কুল পড়ুয়া বাচ্চার চেয়ে বড় লাগছে না। উৎস রূপকথার পেছনে গিয়ে দাঁড়াতেই রূপকথা বলল, ওয়াশিং মেশিনটা কি নষ্ট হয়ে গেছে? আমি চালাতে চাইলাম, পারলাম না। আমার কালকেরও কাপড় জমা হয়ে আছে। তোমাকে এত কাজ করতে কে বলেছে? বারে, নিজের কাজ নিজে করব না? আপনিও তো নিজের কাজ নিজে করেন। সার্ভেন্টরা নেই বলে এখন বড় বড় কথা বলছো। রূপকথা ধরা খেয়ে বলল, বেশি কথা বলেন আপনি। শাওয়ার নিতে যান তো, এখন দেরি হচ্ছে না?
উৎসব যাচ্ছি বলে ওয়াশরুমে চলে গেল রূপকথা। চুল শুকিয়ে নিচে চলে গেল। এরপর কিচেনে গিয়ে দেখলো উৎস ফল কেটে রেখেছে, ডিম সিদ্ধ করে রেখেছে, ওটস বানিয়ে ঢাকা দিয়ে রেখেছে, রূপকথার জন্য পানি গরম করে রেখেছে। এসব দেখে রূপকথা অবাক হলো, আনমনে বলে উঠল। সিরিয়াসলি এত সব উনি করেছে? পরক্ষণেই বলল। হ্যাঁ উনিই তো করেছে, বাসায় তো আর কেউ নেই যে অন্য কেউ করবে। রূপকথা আর কিছু না ভেবে খাবারগুলো ট্রেতে নিয়ে উপরে চলে গেল। রূপকথা রুমে এসে খাবারের ট্রেটা স্টাডি টেবিলে রাখলো। এরপর বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে আয়েশা বেগমকে ভিডিও কল দিল। কল রিসিভ হতেই রূপকথা বলল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওপাশ থেকে আয়েশা বেগম বলল। আছি ভালো, কিন্তু শীতে অবস্থা খারাপ। তুমি ভালো আছো? রূপকথা বিছানায় হেলান দিয়ে বসে বলল।